বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো গুণগত রসায়ন। আজকে গুণগত রসায়নের লেকচার 2। আমরা আজকে পড়বো হচ্ছে পরমাণুর গঠন, সহজ ভাষায় পরমাণু মডেল। তো পরমাণু মডেল কি? পরমাণু মডেল হচ্ছে পরমাণুর গঠন নিয়ে বর্ণনা, পরমাণু মডেল। তো পরমাণুর গঠন নিয়ে বর্ণনাকে কি বলা হয়? পরমাণু মডেল। তো এই বর্ণনা অনেকে দিচ্ছেন, এই বর্ণনা অনেক সায়েন্টিস্ট দিচ্ছেন। তো আমরা ফেমাস পরমাণু মডেলগুলো একটু পড়বো। থমসনের পরমাণু মডেল আছে, এরপর আছে হচ্ছে রাদারফোর্ডেরও পরমাণু মডেল আছে, এরপরে আছে হচ্ছে বোরেরও পরমাণু মডেল আছে, এরপরে আছে হচ্ছে বোর সমারফিল্ড পরমাণু মডেল। আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে থমসনের পরমাণু মডেলটা। তো থমসনের পরমাণু মডেলের মধ্যে থমসন কি বলছেন? তো আমার মনে হয় থমসন হচ্ছে খাদক। থমসনকে কি মনে হয়? খাদক মনে হয়। কেন? কারণ থমসন কেমিস্ট্রির মধ্যে কোত্থেকে প্লাম পুডিং এসব নিয়ে আসছে। তো থমসনের পরমাণু মডেল যেটা সেটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। তো থমসন যেটা বলছিলেন যে আমাদের পরমাণু যেটা আছে, পরমাণুর যে স্পেসটা আছে, এই স্পেসটা হচ্ছে পুডিং এর মতো। এই স্পেসটা পুডিং এর মতো, আর এই স্পেসটা ধনাত্মক চার্জে চার্জিত। এই স্পেসটা ধনাত্মক চার্জে চার্জিত। এর হচ্ছে থমসনের কথা। এর পাশাপাশি সে বলছে যে এখানে ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন থাকবে। কিভাবে থাকবে? বিক্ষিপ্তভাবে থাকবে, ছড়ায় ছিটায় থাকবে, বিক্ষিপ্তভাবে থাকবে, ছড়ায় ছিটায় থাকবে, বিক্ষিপ্তভাবে থাকবে, ছড়ায় ছিটায় থাকবে, বিক্ষিপ্তভাবে থাকবে, ছড়ায় ছিটায় থাকবে। তো এই যে এটা বিক্ষিপ্তভাবে আছে, এটাকে থমসন কিভাবে ব্যাখ্যা করছেন? এটাকে থমসন এভাবে ব্যাখ্যা করছেন যে পুডিং এর মধ্যে যেভাবে কিসমিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সেইভাবে পরমাণুতে ইলেকট্রনও ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো এভাবে তার পরমাণু মডেলটার নাম হলো প্লাম পুডিং মডেল। তো এরপরে আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের পিছে একটা এক্সপেরিমেন্ট আছে। তো রাদারফোর্ড যে বললো যে পরমাণুতে এটা থাকবে, সেটা থাকবে, এভাবে থাকবে, সেভাবে থাকবে। তো রাদারফোর্ড যে এসব বলতেছে, এগুলো বলার পিছে তার কাছে একটা এক্সপেরিমেন্ট দরকার না? তার কাছে এইসব এক্সপেরিমেন্টালি প্রুফ করতে হবে না? তো সেই যে এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণুর গঠনটা বর্ণনা করছেন, সেটা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো এটাকে বাংলায় বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সে মূলত তিনটা জিনিস ব্যবহার করছে। একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম। এরপর সে ব্যবহার করছে পাতলা সোনার পাত, এরপর সে ব্যবহার করছে পাতলা সোনার পাত, এরপর সে ব্যবহার করছে পাতলা সোনার পাত। এরপর সে কি ব্যবহার করছে? এরপর সে ব্যবহার করছে জিঙ্ক সালফাইড পর্দা, এরপর সে ব্যবহার করছে জিঙ্ক সালফাইড পর্দা, এরপর সে ব্যবহার করছে জিঙ্ক সালফাইড পর্দা। আচ্ছা, এখানে কিছু বোঝার জিনিস আছে, এখানে কিছু বোঝার জিনিস আছে। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম। তেজস্ক্রিয় মৌল বলতে আমরা বুঝি যেসব মৌল তেজস্ক্রিয়তা দেখায় তারা তেজস্ক্রিয় মৌল, যেসব মৌল তেজস্ক্রিয়তা দেখায় তারা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তন। নিউক্লিয়াসের পরিবর্তন মানে কি? নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন নিউট্রন থাকে। তো নিউক্লিয়াস থেকে প্রোটন নিউট্রন বের হয়ে যাওয়াকে কি বলা হয়? নিউক্লিয়াসের পরিবর্তন। তো রেডিয়ামের মধ্যে এমন ঘটনা ঘটবে, তাই বলে রেডিয়ামকে কি বলা হয়? তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌল কারা? তেজস্ক্রিয় মৌল তারাই যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায়, যারা তেজস্ক্রিয়তা দেখায় তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, যারা তেজস্ক্রিয়তা দেখায় তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তো রেডিয়াম কিভাবে তেজস্ক্রিয়তা দেখাচ্ছে? আমি আবারও বলি, তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তন। তো নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। তো রেডিয়ামের নিউক্লিয়াসে আছে 88টা প্রোটন, তাই বলে রেডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 88। আর রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 226। রেডিয়ামের ভর সংখ্যা কত? রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 226। ওকে, তো রেডিয়াম কি করতেছে? রেডিয়াম
তার নিউক্লিয়াসটা পরিবর্তন করতেছে। কিভাবে পরিবর্তন করতেছে? সে আলফা কণা বিচ্ছুরণ করতেছে, সে আলফা কণা বিচ্ছুরণ করতেছে, সে আলফা কণা বিচ্ছুরণ করতেছে। তো রেডিয়াম থেকে আলফা কণা চলে যাবে। আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো দুইটা প্রোটন হওয়ার কারণে আলফা কণার পারমাণবিক ভর আমরা এখানে 2 দেখাচ্ছি, আর দুইটা প্রোটন দুইটা নিউট্রন হওয়ার কারণে আলফা কণার ভর আমরা এখানে 4 দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে রেডিয়ামের নিউক্লিয়াস ছিল, রেডিয়ামের নিউক্লিয়াসে আগে ছিল 88টা প্রোটন, দুইটা প্রোটন সে ছেড়ে দিছে, তাহলে এখন থাকবে 86টা প্রোটন। আগে রেডিয়ামের নিউক্লিয়াসে 226টা মোট প্রোটন নিউট্রন ছিল, এর মধ্যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন সে ছেড়ে দিছে, তাহলে ভর সংখ্যা 4 কমে যাবে। তাহলে নিউক্লিয়াসের পরিবর্তনটা আমরা দেখতেছি। এখন প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়াসের পরিবর্তনের পরে যে নিউক্লিয়াসটা থাকবে সেটা কি হবে? সেটা কি রেডিয়াম হবে? উত্তর হচ্ছে না, নিউক্লিয়াসটা রেডিয়াম হবে না। আমরা জানি মৌলের পরিচয় থাকে তার পারমাণবিক সংখ্যায়, মৌলের পরিচয় তার পারমাণবিক সংখ্যায়। তাহলে রেডিয়াম কি? রেডিয়াম হচ্ছে এমন একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 88। তো যখন পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে যাবে তখন মৌল একই থাকবে না। তাহলে এখন কি আছে? এখন কিছু একটা তৈরি হয়েছে যেখানে 86টা প্রোটন আছে। তো এই যে কিছু একটা, এটা কি? এটার জন্য তোমার কাছে পর্যায় সারণীতে যেতে হবে। পর্যায় সারণীতে দেখবা যে 86 পারমাণবিক সংখ্যা এটা কোন পরমাণুর বা কোন মৌলের পারমাণবিক সংখ্যা 86, এটা দেখবা। তুমি দেখতে পাবা র্যাডনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 86। তাহলে কি তৈরি হয়েছে তোমার এখানে? এখানে র্যাডন তৈরি হয়েছে। রেডিয়াম থেকে একটা আলফা কণা নির্গত হয়ে র্যাডন তৈরি হয়েছে। তো এই যে নিউক্লিয়াসের পরিবর্তন হচ্ছে, এখানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কমে যাচ্ছে, ভর সংখ্যা কমে যাচ্ছে, এই যে নিউক্লিয়াসের পরিবর্তন হচ্ছে, এই নিউক্লিয়াসের পরিবর্তনটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা যেসব মৌল দেখাতে পারে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এখন আমরা এক্সপেরিমেন্টটাতে ডিরেক্টলি চলে যাই। এক্সপেরিমেন্টটাতে রাদারফোর্ড প্রথমত যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে লেড বক্স। প্রথমত রাদারফোর্ড যেটা ব্যবহার করছেন এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে লেড বক্স। লেড বক্সের কথা আমি এখানে লিখি নাই, কারণ বইয়েও লেড বক্সের কথা এভাবে লেখা নাই। তো আমি লেড বক্সটা তোমাকে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে কি লেড বক্স। ওকে, এবার এই যে লেড বক্স আছে, এই লেড বক্সের মধ্যে কি থাকবে? এই লেড বক্সের মধ্যে থাকবে হচ্ছে তেজস্ক্রিয় মৌলটা। এই লেড বক্সের মধ্যে কি থাকবে? তেজস্ক্রিয় মৌলটা থাকবে, তেজস্ক্রিয় পদার্থটা থাকবে। এই তেজস্ক্রিয় পদার্থ কি করবে? এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে কি করবে? আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এই তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। তেজস্ক্রিয় পদার্থ চারদিকে আলফা কণা বিচ্ছুরণ করবে। এবার এই যে লেড বক্স আছে, এই লেড বক্সের এখানে একটা কি থাকবে? এই লেড বক্সের এখানে একটা ছিদ্র থাকবে। লেড বক্সের এখানে কি থাকবে? লেড বক্সের এখানে একটা ছিদ্র থাকবে। তাহলে এই যে আলফা কণা আছে, আলফা কণা এই ছিদ্র দিয়ে বের হবে। এরপর আলফা কণা কি হবে? আলফা কণা এই ছিদ্র দিয়ে বের হবে। এরপর আলফা কণা এই ছিদ্র দিয়ে বের হবে। এই ছিদ্র দিয়ে কি বের হচ্ছে? এই ছিদ্র দিয়ে বের হচ্ছে আলফা কণা। এই ছিদ্র দিয়ে কি বের হচ্ছে? এই ছিদ্র দিয়ে বের হচ্ছে আলফা কণা। আলফা কণা যা বের হবে সবগুলো একটা সরল রেখায় বের হবে। 1 লক্ষ আলফা কণা বের হোক, 2 লক্ষ আলফা কণা বের হোক, সবগুলো একটা সরল রেখায় বের হবে, এই ছিদ্র পথেই বের হবে। আচ্ছা, এরপরে সে কি করছে? এরপরে সে স্বর্ণের পাতটা নিছে। এরপরে সে স্বর্ণের পাতটা নিছে, পাতলা একটা স্বর্ণের পাত নিছে। ঠিক আছে, এটা কি? স্বর্ণের পাত। এটা হচ্ছে স্বর্ণের পাত। সে একটা স্বর্ণের পাত নিছে, সে একটা স্বর্ণের পাত নিছে, সে একটা স্বর্ণের পাত নিছে। এই নাও স্বর্ণের পাত। সে একটা স্বর্ণের পাত নিছে। ওকে, ভেরি গুড। এরপর কি দেখো? সে এই স্বর্ণের পাতের চারপাশে জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। সে এই স্বর্ণের পাতের চারপাশে কি রাখছে? জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। সে স্বর্ণের পাতের চারপাশে জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। এই স্বর্ণের পাতের চারপাশে কি রাখছে? জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। জিঙ্ক সালফাইড পর্দা রাখছে। ওকে, বুঝা গেছে? আসো, এরপর এই যে আলফা কণাগুলো আছে,
একটু খেয়াল করো, এই যে আলফা কণাগুলো আছে, এই আলফা কণাগুলো সবগুলোই কিন্তু একটা স্বর্ণের পরমাণু দিয়ে যাবে। সবগুলো আলফা কণা একটা স্বর্ণের পরমাণু দিয়ে যাবে। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এখানে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ যতগুলো আলফা কণায় বেরোচ্ছে সবগুলো কিন্তু একটা স্বর্ণের পরমাণু দিয়ে যাবে। এবার একটা স্বর্ণের পরমাণু দিয়ে কিভাবে যাচ্ছে এটা চিন্তা করো। স্বর্ণ, গোল্ড, হ্যাঁ গোল্ড, এই যে স্বর্ণ আছে, স্বর্ণের পারমাণবিক সংখ্যা কত? 79। ঠিক আছে, এখানে হচ্ছে আলফা কণা, আলফা কণাতে কি আছে? 2টা প্রোটন, 2টা নিউট্রন। আর এখানে আছে কি? স্বর্ণ, স্বর্ণতে কি আছে? স্বর্ণতে আছে হচ্ছে 79 নাম্বার অফ প্রোটন। এখানে কয়টা প্রোটন? 2টা। এখানে কয়টা? 79টা। তাহলে কে বড়? স্বর্ণ বড়। কে বড়? স্বর্ণ বড়। আচ্ছা, তো আলফা কণা সবগুলো কি করতেছে? একটা সরলরেখায় আসতেছে, এই সরলরেখায় সব আলফা কণা আসতেছে। ঠিক আছে, তাহলে কাছাকাছি কয়েকটা সরলরেখা তুমি ধরতে পারো, কিন্তু দিন শেষে তুমি যদি কিছুটা দূর থেকে দেখো তাহলে তোমার মনে হবে যে কি একটা সরলরেখায় যাচ্ছে। ঠিক আছে, একটা সরলরেখায় যাচ্ছে, একটা সরলরেখায় আলফা কণাগুলো যাচ্ছে। ঠিক আছে, তো আলফা কণার সাইজ কি? অনেক ছোট, স্বর্ণের সাইজ কি? অনেক বড়। তো যতগুলো আলফা কণা যাচ্ছে তারা এই বরাবরই যাচ্ছে, একটা সরলরেখা বরাবরই যাচ্ছে। তো সবগুলো আলফা কণা যদি একটা সরলরেখা বরাবর যায়, আর স্বর্ণের পরমাণু সংখ্যা যদি আলফা কণার থেকে অনেক বড় হয়, তাহলে সবগুলো আলফা কণাকে একটা পরমাণু দিয়ে যাচ্ছে না? সবগুলো আলফা কণা কি দিয়ে যাচ্ছে? একটা পরমাণু দিয়ে যাচ্ছে। তাহলে সবগুলো আলফা কণা একটা পরমাণু দিয়ে যাবে। আর এই যে আলফা কণার আচরণ আছে, এই পরমাণু দিয়ে পাস হওয়ার সময় আলফা কণার আচরণ আছে, আলফা কণার আচরণের ভিত্তিতে আমরা ডিসাইড করব যে পরমাণুর ভিতরে আসলে কি কি আছে। এভাবেই রাদারফোর্ড ডিসাইড করছিল পরমাণুতে আসলে কি কি আছে। ঠিক আছে, এরপর দেখো এই যে পর্দাটা দিছে, পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এই পর্দাটার কাজ কি? এই পর্দাটা একটা প্রভাব দেখায়, এই পর্দাটা একটা প্রভাব দেখায়, যেটা একটা ইফেক্ট দেখায়, যেটাকে বলা হয় অনুপ্রভা। অনুপ্রভা, 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 অনুপ্রভা। এই অনুপ্রভার মানে কি? এই অনুপ্রভার মানে হচ্ছে, এই অনুপ্রভার মানে হচ্ছে যখন আলফা কণা এই পর্দাতে আঘাত করবে তখন এই পর্দায় স্পার্ক তৈরি হবে, এই পর্দায় আলোক ছোটা তৈরি হবে। কি তৈরি হবে? আলোক ছোটা তৈরি হবে। আলফা কণার আঘাতে জিঙ্ক সালফাইড পর্দায় আলোক ছোটা তৈরি হয়, আর এটাই হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দার অনুপ্রভা। এটাই হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দার অনুপ্রভা। সবগুলো আলফা কণা একটা পরমাণু দিয়ে যাচ্ছে। তো পুরা স্বর্ণের পাত্তা আঁকার কোনো দরকার আছে? পুরা স্বর্ণের পাত্তা আঁকার দরকার নেই, আমরা একটা পরমাণু দিয়ে পুরা ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। এখন একটা পরমাণু দিয়ে পুরো ঘটনাটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমাদের এখানে এসবের কিছু দরকার নেই। দরকার নাই, জাস্ট এই ফিগারটা দরকার আছে, তাও এগুলো দরকার নেই, জাস্ট লেট বক্সটাই লাগবে আমাদের, আর কিছু না। কি রে? আচ্ছা, জান না করে আগে পেজ থেকে লেট বক্সটা কপি করলেই তো হয়েছে। কপি করে ফেললাম, এই আসো লেট বক্স দিলাম, সবগুলো আলফা কণা এই চিকন ছিদ্রপথে সবগুলো আলফা কণা যাবে। ঠিক আছে, ওকে। এরপর কি থাকবে এখানের মধ্যে? দেখো এখানের মধ্যে পরমাণু ডাকতে হবে। ঠিক আছে, স্বর্ণের পরমাণু ডাকতে হবে। তো আমরা স্বর্ণের পরমাণুটা কি? এটা হচ্ছে স্বর্ণের পরমাণু। এটা কি? স্বর্ণের পরমাণু। এটা হচ্ছে স্বর্ণের পরমাণু। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এদিকে জিঙ্ক সালফাইড পর্দা। ঠিক আছে, হুম, ওকে। আসো আমরা জিঙ্ক সালফাইড পর্দাটা ড্র করি। জিঙ্ক সালফাইড পর্দা, এই জিঙ্ক সালফাইড পর্দা পুরোপুরি স্বর্ণের পাত্তার চারদিকে আছে। ওকে, এবার দেখো, এবার দেখো এখানের মধ্যে কি হচ্ছে? লেড বক্স থেকে কি আলফা কণাগুলো যাচ্ছে, লেড বক্স থেকে আলফা কণাগুলো বের হয়ে হয়ে পরমাণুর দিকে যাচ্ছে, ঠিক না? তো এই যে আলফা কণাগুলো আছে, এটা আমাদের একটা সরলরেখা মনে হচ্ছে, এটা কি একটা সরলরেখা মনে হচ্ছে, কিন্তু আমরা যদি খুব বেশি ভেতরে যাই তাহলে আমরা বুঝতে পারবো আসলে এটা একটা সরলরেখা না, এই একটা সরলরেখার ভিতরে আরো অনেক সরলরেখা নিতে পারবো। ঠিক আছে, মানে একটাই সরলরেখা দিন সেটা, কিন্তু একটু যদি একটু বেশি কাছে গিয়ে দেখো তাহলে বুঝবা যে একটু উপর নিচে হয়ে আলফা কণাগুলো যাচ্ছে। তো এই জন্য আমাদের বইয়ের মধ্যে এই লেড বক্সটাকে এভাবে না দিয়ে
আলফা কণার বিচ্ছুরণটা এভাবে না দিয়ে আলফা কণার বিচ্ছুরণটা কি হবে, দুইটা প্লাস দিছে, এটাকে আলফা কণা বুঝাইছে। আচ্ছা আলফা কণাতে দুইটা প্লাস কেন দিছে? আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে দুইটা প্রোটন দুইটা নিউট্রন। তো দুইটা প্রোটন যদি থাকে তার চার্জ কত হবে? +2। দুইটা নিউট্রনের জন্য চার্জ কত? 0। তাহলে দুইটা প্রোটন দুইটা নিউট্রন মিলে চার্জ কত হয়? +2 হয়। ঠিক আছে, তাহলে আলফা কণার চার্জ কি? +2। এই কারণে দুইটা প্লাস দিয়ে কাকে কি বোঝানো হচ্ছে? দুইটা প্লাস দিয়ে আলফা কণাকে বোঝানো হচ্ছে। দুইটা প্লাস দিয়ে কাকে বোঝানো হচ্ছে? দুইটা প্লাস দিয়ে আলফা কণাকে বোঝানো হচ্ছে। দুইটা প্লাস দিয়ে আলফা কণাকে বোঝানো হচ্ছে। দুইটা প্লাস দিয়ে আলফা কণাকে বোঝানো হচ্ছে। এবার আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। এবার এই আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। এই আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। এই আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। এই আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। এই আলফা কণাগুলো পরমাণুর দিকে যাবে। ওকে, ওকে, আলফা কণাগুলো পরমাণুর দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার এই আলফা কণাগুলো পরমাণুকে ভেদ করে যাবে। আলফা কণাগুলো পরমাণুকে ভেদ করে যাবে। এরপরে আলফা কণার আচরণটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে পরমাণুর ভিতরে কি কি আছে কি কি নেই, বা এভাবে রাদারফোর্ড বুঝলে পরমাণুতে কি কি আছে পরমাণুতে কি কি নেই। তো যখন রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা করছে তখন সে কি কি অবজার্ভ করছে? তখন সে অবজার্ভ করছে যে এখানে অনেক বেশি আলোকছটা তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে? অনেক বেশি আলোকছটা তৈরি হয়েছে। এখানে অনেক বেশি আলোকছটা তৈরি হয়েছে। অনেক বেশি আলোকছটা তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে? অনেক বেশি আলোকছটা তৈরি হয়েছে। তো অনেক বেশি আলোকছটা তৈরি হওয়ার মানে কি? অনেক বেশি আলোকছটা তৈরি হওয়ার মানে হচ্ছে এই যে আলফা কণাগুলো আছে, আলফা কণাগুলো সরাসরি পরমাণুটাকে ভেদ করে চলে গেছে। এই আলোকছটা কখন তৈরি হয়? যখন আলফা কণা পর্দাকে আঘাত করে তখনই তো আলোকছটা তৈরি হয়, ঠিক না? তো আলোকছটা তৈরি হচ্ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আলফা কণাগুলো কি করছে? সরাসরি গিয়ে পর্দায় আঘাত করছে। আলফা কণা কি করছে? একদম সোজা গিয়ে পর্দায় আঘাত করছে। আলফা কণা কি করছে? একদম সোজা গিয়ে পর্দায় আঘাত করছে। আচ্ছা, সোজা গিয়ে পর্দায় আঘাত করছে। তাহলে তার পর্যবেক্ষণ কি? তার পর্যবেক্ষণ হচ্ছে প্রথমটা যে 99% আলফা কণা, 99% আলফা কণা, 99% আলফা কণা, 99% আলফা কণা, 99% আলফা কণা সোজা, 99% আলফা কণা সোজা সুজি, সোজাসুজি চলে যায়, সোজাসুজি চলে যায়, সোজাসুজি চলে যায়। হ্যাঁ, 99% আলফা কণা সোজাসুজি চলে যায়। এই যে 99% আলফা কণা সোজাসুজি চলে যায়, এটা সে কিভাবে বুঝছে? এখানের মধ্যে আলোকছটা তৈরি হয়েছে। তো এই জায়গায় আলোকছটা তৈরি হচ্ছে, তার মানে এই জায়গায় আলফা কণা আসতেছে। তো আলফা কণা এই জায়গায় আসার মানে কি? এই জায়গায় আলফা কণার আসার মানে হচ্ছে আলফা কণাগুলো সোজা গেছে। তো দেখা গেছে যে যা আলফা কণা সে বিচ্ছুরণ করছে তার 99% আলোকছটা এখানে তৈরি হয়েছে। তার মানে 99% আলফা কণা এখানে আসছিল সোজাসুজি। ওকে, এটা হচ্ছে প্রথম যেটা সে অবজার্ভ করছে। এরপর দ্বিতীয় যে জিনিসটা সে অবজার্ভ করছে সেটা হচ্ছে কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। এই কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়, এটা সে কিভাবে অবজার্ভ করছে? দেখো, এই জায়গায় আলোকছটা তৈরি হয়েছিল, এই জায়গায় আলোকছটা তৈরি হয়েছিল, এই জায়গায় আলোকছটা তৈরি হয়েছিল, এই জায়গায় আলোকছটা তৈরি হয়েছে। যেখানে যেখানে আলোকছটা তৈরি হয়েছে সেখানে সেখানে অবশ্যই আলফা কণা আসছে। যেখানে যেখানে আলোকছটা তৈরি হয়েছে সেখানে সেখানে অবশ্যই কি আসছে? আলফা কণা আসছে। তাহলে আলোকছটা এখানে তৈরি হয়েছে, তার মানে কি আলফা কণা এখানে গেছে। ওকে, আলোকছটা এখানে তৈরি হয়েছে, তার মানে কি আলফা কণা এখানে গেছে। ঠিক আছে, ওকে, আলোকছটা এখানে তৈরি হয়েছে, তার মানে কি আলফা কণা এখানেও গেছে। ঠিক আছে, এরপর আসো, এরপর দেখো আলফা কণা কই গেছে? এখানে গেছে। কিভাবে বুঝলাম এখানে গেছে? কারণ এখানে আলোকছটা তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে? আলোকছটা তৈরি হয়েছে। তাই বলে বুঝতেছি কি আলফা কণা এখানেও গেছে। ওকে, আলোকছটা এখানে তৈরি হয়েছে, তার মানে কি আলফা কণা এখানেও আসছে। বুঝছি বিষয়টা? ভেরি গুড। তো কয়েকটা আলফা কণা কি হয়? পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। পথ থেকে বেঁকে যাওয়া মানে কি? এটা হচ্ছে পথ। পথটা কি সোজা পথ না? পথটা কি সোজা? আলফা কণা কি পরমাণুতে আসার আগে কেমন পথে যাচ্ছিল? সোজা পথে যাচ্ছিল। তো পরমাণুতে যাওয়ার পরে অধিকাংশ আলফা কণা সোজা পথে গেছে, কিন্তু কয়েকটা কি হয়েছে? পথ থেকে বেঁকে গেছে। কয়েকটা পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। কয়েকটা আলফা কণা পথ
হতে বেঁকে যায়, পথ হতে বেঁকে যায়, পথ হতে বেঁকে যায়, পথ হতে বেঁকে যায়, কয়েকটা আলফা কণা পথ হতে বেঁকে যায়। এটা হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষণ। এবার তৃতীয় পর্যবেক্ষণ কি? তৃতীয় পর্যবেক্ষণ হচ্ছে প্রত্যেক 20,000-এর মধ্যে একটা আলফা কণা, প্রত্যেক 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। 20,000-এ একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। ধর একটা আলফা কণা যাচ্ছে এখান থেকে, সে কি করলো, আবার এখান থেকে আবার কি করলো, পেছনের দিকে ফেরত চলে আসলো। ঠিক আছে? তো প্রত্যেক 20,000-এ একটা আলফা কণা কি হবে, সোজা ফেরত আসবে, এরকম করে যাবে, ফেরত চলে আসবে। প্রত্যেক 20,000-এ একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। বোঝা গেছে? ভেরি গুড। আসো, তো এখান থেকে তার অ্যাজাম্পশনস গুলো কি ছিল, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে কি কি বুঝতে পারছে। প্রথমে দেখো 99% আলফা কণা সরাসরি চলে গেছে। তো 99% আলফা কণা যে সরাসরি চলে গেছে, এটা থেকে রাদারফোর্ড যেটা বুঝছে সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, প্রথম জিনিস। দ্বিতীয়, কয়েকটা আলফা কণা পথ থেকে বেঁকে যায়। আলফা কণার চার্জ কিরকম? আলফা কণার চার্জ হচ্ছে পজিটিভ। তো আলফা কণা যদি তার পথ থেকে বেঁকে যেতে হয়, তাহলে তার কাছে অবশ্যই বিকর্ষণ অনুভব করতে হবে, অবশ্যই বিকর্ষণ অনুভব করতে হবে। তো আলফা কণা নিশ্চয়ই বিকর্ষণ অনুভব করছে, যেটার কারণে আলফা কণা তার পথ পরিবর্তন করছে। তো বিকর্ষণ আলফা কণা কখন অনুভব করবে? আলফা কণা ধনাত্মক, তাহলে আলফা কণাকে বিকর্ষণ করার জন্য ধনাত্মক কিছু লাগবে। তাহলে পরমাণুর ভেতরে নিশ্চয়ই ধনাত্মক কিছু আছে যেটা আলফা কণাকে বিকর্ষণ করতেছে। কয়েকটা আলফা কণা পথ হতে বেঁকে যায়। কেন বেঁকে যায়? কারণ তারা বিকর্ষণ অনুভব করে। বিকর্ষণ কখন অনুভব করবে? যখন পরমাণুর ভেতরে কোনো ধনাত্মক কিছু থাকবে। তো রাদারফোর্ড প্রথমত বুঝছিল যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। রাদারফোর্ড দ্বিতীয়ত বুঝছে যে পরমাণুর ভিতর ধনাত্মক কিছু আছে। এরপরে 20,000 একটা আলফা কণা ফেরত আসে। তো দেখো, ধরো এটা হচ্ছে তোমার মোটা সোটা একটা বন্ধু, এটা হচ্ছে তুমি চিকনা পাতলা, তুমি ধরো দৌড়াই গেছো, দৌড়াই গিয়ে তাকে আঘাত করছো, আঘাত করলে কি হবে? তুমি পেছন দিয়ে চলে আসবে, ও তোর জায়গাতে আরো থাকবে, ঠিক না? তো এই যে আলফা কণা যাচ্ছে, আলফা কণা একটা আলফা কণা 20,000 একটা আলফা কণা সোজা গিয়ে আবার যে ফেরত আসতেছে, সোজা গিয়ে আবার যে ফেরত আসতেছে, কেন আসতেছে? কারণ আলফা কণার তুলনায় অনেক ভারী কিছু পরমাণুর ভেতরে আছে। তাহলে আলফা কণা যাবে, সে ভারী কিছুর সাথে কলিশনে, সংঘর্ষে লিপ্ত হবে, লিপ্ত হয়ে সরাসরি পেছনের দিকে চলে আসবে। তো রাদারফোর্ড তিনটা জিনিস বুঝছে, একটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আরেকটা হচ্ছে পরমাণুর ভেতরে ধনাত্মক কিছু আছে, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে প্রথমত পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এরপর হচ্ছে পরমাণুর ভেতর ধনাত্মক কিছু আছে, এরপরে হচ্ছে পরমাণুর এই ভেতরে ভারী কিছু আছে। তো অধিকাংশ স্থান ফাঁকা, ধনাত্মক কিছু আছে, আবার ভারী কিছু আছে। তো অধিকাংশ স্থান ফাঁকা, মাঝখানে ছোট একটা জায়গায় ভারী ধনাত্মক একটা বস্তু আছে, এটা রাদারফোর্ড বুঝছিল। আর এই বস্তুকে রাদারফোর্ড নাম দিছিল নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করে? নিউক্লিয়াস আবিষ্কার করে রাদারফোর্ড। নিউক্লিয়াস আবিষ্কার করে রাদারফোর্ড। তো রাদারফোর্ডের প্রস্তাবনাগুলো আমরা একটু পড়বো। রাদারফোর্ড কি কি প্রস্তাব দিছিল? প্রস্তাবনা, রাদারফোর্ডের প্রস্তাবনাগুলো আমরা পড়বো। আমি যা যা বলছি মূলত এই তিনটা পয়েন্টই রাদারফোর্ডের প্রস্তাবনা। তো আসো রাদারফোর্ডের প্রস্তাবনাগুলো আমরা একটু পড়ি। রাদারফোর্ডের প্রথম যে প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে ভারী ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আছে। ভারী ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আছে পরমাণুর কেন্দ্রে। পরমাণুর কেন্দ্রে ভারী ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আছে। পরমাণুর কেন্দ্রে ভারী ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আছে। ঠিক আছে? ওকে। এই বস্তুকে কি বলা হয়? এই বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। এই বস্তুকে কি বলা হয়? এই বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। এই বস্তুকে কি বলা হয়? এই বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। এরপরে এই যে পরমাণু আছে, পরমাণুর একটা আয়তন আছে না? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এটার মানে কি? এটার মানে হচ্ছে পরমাণুর আয়তনটা নিউক্লিয়াসের আয়তন থেকে অনেক অনেক বেশি। পরমাণুর একটা আয়তন আছে, ওই আয়তনের মধ্যে নিউক্লিয়াস কি করছে? একটা নিজের আয়তন দখল করছে। এবার পরমাণু যদি অধিকাংশ স্থান ফাঁকা হয়, তাহলে নিউক্লিয়াসের আয়তনটা কি পরমাণুর আয়তনের চেয়ে অনেক অনেক কম না? তো পরমাণুর আয়তনের চেয়ে অনেক অনেক কম হচ্ছে নিউক্লিয়াসের আয়তন। যেটা তুমি এভাবে লিখতে পারবে, পরমাণুর আয়তনের সাপেক্ষে নিউক্লিয়াসের আয়তন নগণ্য। এরপরে নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস পরমাণুর সমস্ত ভর আর সমস্ত ধনাত্মক চার্জ, একটা হচ্ছে সমস্ত ভর আর একটা হচ্ছে সমস্ত
ধনাত্মক চার্জ, সমস্ত ধনাত্মক চার্জ বহন করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রস্তাবনা। এবার দ্বিতীয় প্রস্তাবনায় আসো। দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু কেমন হবে? পরমাণু হবে বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ মানে কি? বিদ্যুৎ নিরপেক্ষ মানে হচ্ছে পরমাণুর কোনো চার্জ থাকবে না, পরমাণুর কোনো চার্জ থাকবে না। তার মানে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হবে। ইলেকট্রন এর সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হবে। ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হবে। ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হলেই তো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হবে, পরমাণু চার্জ নিরপেক্ষ হবে, ঠিক না? ওকে, এরপরে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে সে বলতেছে যে সূর্যের চারপাশে যেভাবে গ্রহগুলো ঘুরে, ঠিক সেইভাবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরবে। তাহলে সে সৌরজগতের সাথে তুলনা করছে। 3 নম্বর পয়েন্টে সে সৌরজগতের সাথে পরমাণুর তুলনা করছে। ওকে, এরপর দেখো সে আরেকটা কথা বলছে। দেখো তোমার এটা একটু বোঝানোর জন্য সার্কেল ড্র করতে হবে। তো এ হচ্ছে কক্ষপথ, হ্যাঁ, আর এ হচ্ছে ধরো নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ। কক্ষপথে কি ঘুরে? কক্ষপথে ইলেকট্রন ঘুরে, ঠিক না? কক্ষপথে কি ঘুরে? কক্ষপথে ইলেকট্রন ঘুরে। এবার ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, সে কেন্দ্রের দিকে একটা বল অনুভব করতেছে, আবার সে বাহিরের দিকে একটা বল অনুভব করতেছে। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর এটা কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল সমান হওয়ার কারণে ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। মাথায় রাখবা, কেন্দ্রমুখী যে বলটা আছে, কেন্দ্রমুখী বল হচ্ছে কোনো না কোনো বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, কোনো না কোনো বল কেন্দ্রমুখী বলের যোগান দেয়, যেমন ধরো আমি এখানের মধ্যে একটা কেবল নিলাম, ধরো এই কেবলটা, হ্যাঁ, ছোটখাটো কেবল আছে, এই কেবলটা নিলাম, এটা আমার ওয়াইফাই ইউপিএস এর কেবল, যেটাই হোক, আমি এই কেবলটা নিলাম। এবার এই কেবল নেওয়ার পরে যদি আমি এটাকে কি করি, যদি এটাকে আমি গোল গোল ঘুরাইতে থাকি, ঠিক না? তাহলে এটা যখন গোল গোল ঘুরবে, তখন এই যে বস্তুটা আছে, এই যে প্রান্তটা আছে, এই প্রান্তের উপর কেন্দ্রমুখী একটা বল কাজ করবে। এবার কেন্দ্রমুখী বলটা কি? এই যে আমি এটাকে ঘুরাচ্ছি, ঘুরানোর সময় এই যে আমার ওয়্যার আছে, ওয়্যারের যে টান বল আছে, এই টান বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তো টান বলটাই কেন্দ্রমুখী বল। তো তোমার ঘটনা অনুসারে কেন্দ্রমুখী বল এক একটা হবে। এক ঘটনায় দেখবে কেন্দ্রমুখী বল হচ্ছে টান বল, আর এক ঘটনায় দেখবে কেন্দ্রমুখী বল হচ্ছে ওজন বল। তো এখানে কেন্দ্রমুখী বলটা কি? তোমাদের আক্কেল বুদ্ধি থাকলে তোমরা নিজেই বুঝবা যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ। তো ঋণাত্মক ইলেকট্রন আর ধনাত্মক নিউক্লিয়াসের মাঝখানে অবশ্যই স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল থাকে। স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বলটাই হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল। তো রাদারফোর্ড বলতেছে যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল সমান হওয়ার কারণে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে। এরপরে বলতেছে এই যে কেন্দ্রমুখী বল আছে, প্রথমে কি বলছে? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল এই দুটোটা সমান হওয়ার কারণে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে। এরপরে কি বলতেছে? এরপরে বলতেছে এই যে কেন্দ্রমুখী বল আছে, এই কেন্দ্রমুখী বল আসলে হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল। 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 স্থির বৈদ্যুতিক আকর্ষণ। স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল। ওকে, এখন রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে এটাকে কি বলা হয়? এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়, কারণ সে সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগৎকে ইংলিশে কি বলে? সোলার সিস্টেম বলে, ঠিক না? তো সৌরজগতের সাথে তুলনা করার কারণে তার পরমাণু মডেলটাকে কি বলা হয়? সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। এবার আসো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা পড়ে আজকে আমি ছুটি দিয়ে দিব তোমাদের। সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা রাদারফোর্ড পরমাণু মডেলের, সেটা হচ্ছে ভুল তুলনা। রাদারফোর্ড পরমাণু মডেল কি করছে? ভুল তুলনা করছে। কার কার মধ্যে ভুল তুলনা করছে? রাদারফোর্ড পরমাণু মডেল বলছে সূর্য যেভাবে কেন্দ্রে থাকে, নিউক্লিয়াস যেভাবে কেন্দ্রে থাকবে, সূর্যের চারপাশে যেভাবে গ্রহগুলো ঘুরে, ইলেকট্রন ও নিউক্লিয়াসের চারপাশে সেভাবে ঘুরবে। এবার সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা কি?
ভুল তুলনা। প্রথম সীমাবদ্ধতা কি? ভুল তুলনা। কার কার মধ্যে ভুল তুলনা করছে? সে গ্রহ আর ইলেকট্রন, এই দুটোটার মাঝখানে সে কি করছে? ভুল তুলনা করছে। গ্রহ আর ইলেকট্রন এই দুটোটার মাঝখানে সে কি করছে? ভুল তুলনা করছে। কেন গ্রহ আর ইলেকট্রনকে তুলনা করা যাবে না? গ্রহ আর ইলেকট্রনকে তুলনা করা যাবে না কয়েকটা কারণে। প্রথমত, গ্রহ কি হয়? গ্রহ চার্জ বিহীন হয়। গ্রহ কি হয়? চার্জ বিহীন, বা বলা যায় গ্রহ হয় বিদ্যুৎ নিরপেক্ষ। গ্রহ কি হয়? গ্রহ হয় বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। ইলেকট্রন কি হয়? ইলেকট্রন নেগেটিভলি চার্জ, ঠিক আছে? নেগেটিভ চার্জে চার্জিত, নেগেটিভ চার্জে চার্জিত, নেগেটিভ চার্জে চার্জিত, ঠিক আছে? তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, আর গ্রহ কি? গ্রহ বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে এটা একটা তফাৎ তাদের মাঝখানে। আরো তফাৎ আছে, আরো তফাৎ আছে। আরেকটা বড় তফাৎ হচ্ছে গ্রহগুলো পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। গ্রহগুলো পরস্পরকে মহাকর্ষ বলে আকর্ষণ করে, আর ইলেকট্রন পরস্পরকে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল দিয়ে বিকর্ষণ করে। তাহলে ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, গ্রহসমূহ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই দুইটা পার্থক্যের কারণে বলা হচ্ছে যে রাদারফোর্ড যে ইলেকট্রনের সাথে গ্রহের তুলনা করছে, এই তুলনাটা ভুল। এরপরে হচ্ছে সে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বকে স্যাটিসফাই করে না, সন্তুষ্ট করে না, ঠিক আছে? তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বটা কি ছিল? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা বলে যে যদি একটা চার্জিত বস্তু, যদি একটা চার্জিত কণা বা যদি একটা চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সে প্রতিনিয়ত কি করবে? সে প্রতিনিয়ত চার্জ হারাবে, সে প্রতিনিয়ত চার্জ হারাবে, সে প্রতিনিয়ত কি হারাবে? প্রতিনিয়ত চার্জ হারাবে, সে প্রতিনিয়ত চার্জ হারাবে। ওকে, সে প্রতিনিয়ত চার্জ হারাবে। ওকে, ধরো এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এটা একটা চার্জিত বস্তু। ধরো এটা কি? এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, হ্যাঁ, এটা একটা চার্জিত বস্তু, এটা চার্জিত বস্তু। এবার এটা যদি একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে প্রতিনিয়ত সে কি করবে? প্রতিনিয়ত সে চার্জ হারাবে। তো প্রথমে সে ধরো এই বৃত্তাকার পথে ঘুরতো, প্রথমে সে ধরো এই বৃত্তাকার পথে ঘুরতো, তো ঘুরতে ঘুরতে সে চার্জ হারাবে, ঘুরতে ঘুরতে সে চার্জ হারাবে। চার্জ হারানোর পরে সে কি করবে? চার্জ হারানোর পরে সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে, চার্জ হারানোর পরে সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে। সে তারপর কি আবার চার্জ হারাবে, আবার চার্জ হারানোর পরে সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে, সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে? আবার চার্জ হারানোর পরে কি করবে? সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে। আবার চার্জ হারানোর পরে সে কি করবে? সে আরো ছোট একটা বৃত্তাকার পথে ঘুরবে। এইভাবে সে শক্তি হারাবে এবং সে সে প্রতিবার কি করবে? আরো ছোট বৃত্তাকার পথে পরিক্রমণ করবে। তো আরো ছোট বৃত্তাকার পথে পরিক্রমণ করতে করতে, মানে সহজ ভাষায় তার ব্যাসার্ধটা কমতে আছে ঠিক প্রতিনিয়ত। তো ব্যাসার্ধটা কমতে কমতে একটা সময় গিয়ে সে কি করবে? একটা সময় গিয়ে সে নিউক্লিয়াসের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। নিউক্লিয়াসের সাথে মিলে যাবে, আর নিউক্লিয়াসের সাথে যদি ইলেকট্রন মিলে যায়, তাহলে পরমাণু আর অস্তিত্ব রাখে না, পরমাণু অস্তিত্ব হারায় ফেলে, ঠিক আছে? এখন এমনটা তো হয় না, এমনটা তো হয় না। এখন ম্যাক্সওয়েল বলছে যে এমনটা হওয়ার কথা, কিন্তু এমনটা হয় না। এবার কেন হয় না, এটা নিয়ে রাদারফোর্ড কি করতে পারে নাই? পর্যাপ্ত পরিমাণ যুক্তি দিতে পারে নাই। তো সহজ ভাষায় বলবা যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বকে রাদারফোর্ড সন্তুষ্ট করতে পারেনি। এটা হচ্ছে দ্বিতীয় সীমাবদ্ধতা। এবার তৃতীয় সীমাবদ্ধতা আসো। তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা দেয় নাই। এই বর্ণালী জিনিসটা কি, এটা নিয়ে আমরা পরে গিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো। বর্ণালী জিনিসটা কি, ঠিক আছে? তো বর্ণালী পরে বুঝিও। তো কক্ষপথের আকার আকৃতি নিয়ে ধারণা দেয় নাই, কক্ষপথের আকার আকৃতি নিয়ে ধারণা দেয় নাই, কক্ষপথের আকার আকৃতি নিয়ে ধারণা দেয় নাই। কক্ষপথের আকার আকৃতি কেমন হবে এটা নিয়ে কোনো ধারণা দেয় নাই, কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো ধারণা দেয় নাই। সেটা হচ্ছে চতুর্থ নাম্বার সীমাবদ্ধতা। এরপরে লাস্ট সীমাবদ্ধতা, সেটা হচ্ছে একটা পরমাণুতে যদি একের চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তাহলে ওখানে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে, এটা নিয়ে সে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। তো 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে একাধিক ইলেকট্রন। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের পরিক্রমণ সে ব্যাখ্যা করতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এইটুকুই।